আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আহ, তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই। আমি তোমাদেরকে এই ঢাকা কলেজের কর্তৃক আয়োজিত আজকের এই লাইভ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো দূর দূরান্ত থেকে যেসব কলেজের স্টুডেন্ট আমাদের এই ক্লাসগুলো উপভোগ করছো, ঢাকা কলেজের স্টুডেন্টদের পাশাপাশি তাদের সবাইকে আজকের এই বৃষ্টি ভেজা দুপুরে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আমি পদার্থবিজ্ঞান বিষয়ে তোমাদের আমাকে চিনে ফেলেছো অলরেডি। আমি তোমাদের আজকে সেই যা পড়াচ্ছিলাম গত ক্লাসের ধারাবাহিকতায় তার পরের অংশ শুরু করবো আজকে। এবং তোমরা সবাই অবগত আছো যে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছি তা পদার্থবিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। সেই মডার্ন ফিজিক্স শুরুই হয়েছে এই চ্যাপ্টার দিয়ে। আমি এর আগেও কয়েকবার তোমাদের বলেছি, সেই 1899 সালে যে থমসনের ইলেকট্রন আবিষ্কারের মধ্য দিয়ে আমাদের আধুনিক পদার্থবিজ্ঞান বা মডার্ন ফিজিক্সের অগ্রযাত্রা। এবং সেই ইলেকট্রনের আবিষ্কারের পরপর কিন্তু অ্যাটমিক স্ট্রাকচারগুলো চেঞ্জ হয়েছে। প্রথম যে স্ট্রাকচারটা ছিল সেটা ছিল হচ্ছে আমরা জানি সবাই থমসনের মডেল, তারপরে আসলো হচ্ছে রাদারফোর্ডের মডেল, তারপরে আসলো হচ্ছে বোরের অ্যাটমিক স্ট্রাকচার। এবং সেখান থেকে আমরা দেখেছি যে প্রত্যেকেরই স্ট্রাকচারে কোনো না কোনো সমস্যা ছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে তোমার স্ট্রাকচারগুলোকে মুখস্থ করতে বলছি না, আমি স্ট্রাকচারগুলো তোমাদেরকে বুঝতে বলছি। পাশাপাশি আমাদের যে স্ট্রাকচারগুলো দেওয়া আছে বইয়ের মধ্যে প্রত্যেকের লিমিটেশনসগুলা, সীমাবদ্ধতা যেগুলো আছে, সেগুলো কিন্তু আমাদের একটু ভালো করে হিসাব নিকাশ করতে হবে। যেমন থমসনের মডেলের যে সীমাবদ্ধতা, সেটা হচ্ছে ইলেকট্রন কখনো নিউক্লিয়াসের মধ্যে থাকতে পারে না। আমরা চ্যাপ্টার 8-এ আনসার্টেনিটি প্রিন্সিপাল, অনিশ্চয়তা নীতি ব্যবহার করে আমরা প্রমাণ করেছিলাম ইলেকট্রন কেন নিউক্লিয়াসের মধ্যে থাকে না, নাম্বার 1। নাম্বার 2, পরবর্তী পর্যায়ে যখন আবার রাদারফোর্ডের মডেল চলে আসলো, সেই মডেলে আমরা দেখলাম যে ইলেকট্রন যদি নিউক্লিয়াসের চারিপাশে ঘুরতে থাকে তাহলে সে কি করবে, এনার্জি রেডিয়েট করতে থাকবে। এবং এনার্জি রেডিয়েট করতে থাকলে সে দুর্বল হবে এবং আস্তে আস্তে সর্পিলাকার পথে ইন হাইড্রোজেন অ্যাটম সে কি করবে, নিউক্লিয়াসে পতিত হবে, যাহা এই রাদারফোর্ডের এই অ্যাটমিক স্ট্রাকচার তখন চলে যাবে আবার থমসনের মধ্যে। এটার সুন্দর ব্যাখ্যা দেওয়ার জন্যই কিন্তু পরবর্তীতে নিলস বোর উনি ওনার মডেল উপস্থাপন করেছিলেন। এগুলো আমরা জানি, জাস্ট রিভিউ করছি আর কি। সেখানে আমরা দেখলাম যে তারও কিছু লিমিটেশন ছিল। সেই লিমিটেশনসগুলোর মধ্যে অন্যতম সেটা হচ্ছে যে বোরস অ্যাটমিক স্ট্রাকচার অনলি ভ্যালিড ফর ওয়ান ইলেকট্রন সিস্টেম, নট ফর মেনি ইলেকট্রন সিস্টেম। যে সকল পরমাণু কক্ষে একটা ইলেকট্রন থাকবে, বোরের কক্ষ থেকে পরমাণু তত্ত্ব থেকে আমরা শুধুমাত্র দিয়ে সেই পরমাণুগুলোকে ব্যাখ্যা করতে পারবো। এবং আরও বোরের লিমিটেশন যে আরও আছে, আমরা পড়াটা শেষ করি তারপরে আমরা দেখব। আমরা গত ক্লাসে এই সূত্র ধরে হাইড্রোজেন অ্যাটম পাশাপাশি অন্যান্য nth অরবিটের রেডিয়াসগুলো আমরা ক্যালকুলেশন করেছিলাম এবং আমরা দেখেছিলাম যে হাইড্রোজেন অ্যাটমের রেডিয়াসটা হচ্ছে 0.53 অ্যাংস্ট্রম, 0.53 × 10⁻10 মিটার। এবং এই বিভিন্ন অরবিটে ইলেকট্রনগুলো কতটুকু শক্তি নিয়ে আছে, কে কতটুকু শক্তি নিয়ে অবস্থান করছে, সেটাও কিন্তু আমরা ব্যাখ্যা করেছিলাম, এনার্জি লেভেল ক্যালকুলেশন করেছিলাম। এবং আমরা দেখেছি যে গ্রাউন্ড স্টেট এনার্জি অফ হাইড্রোজেন অ্যাটম ইজ -13.6 ইলেকট্রন ভোল্ট অ্যান্ড উই হ্যাভ 1 ইলেকট্রন ভোল্ট ইজ ইকুয়ালস টু 1.6 10⁻19 জুল। এই ছিল। এবং আমরা এটা প্রমাণ করেছিলাম যে নিউক্লিয়াস থেকে অরবিটগুলো যত দূরে যেতে থাকবে, এই কক্ষের এনার্জি তত বেশি হতে থাকবে। এটা আমরা প্রমাণ করেছিলাম। তো এই ছিল হচ্ছে আমাদের গত ক্লাস পর্যন্ত পড়া। আমরা আজকে যে হিট রেডিয়েশন হচ্ছে, এনার্জি রেডিয়েশন হচ্ছে, হিট বলো লাইট বলো, এনার্জি রেডিয়েশন হচ্ছে, তার ফ্রিকোয়েন্সি কেমন হতে পারে এবং ইলেকট্রন কোন অরবিটে রেডিয়েশন হলে তাকে কি নামে ডাকে, সেই সিরিজগুলোকে কি বলবো, সেই স্পেকট্রামগুলোকে কি বলবো, অ্যাটমের আমরা সেগুলো যদিও একটু বড় ক্লাসের পড়া, তারপরেও যেহেতু হচ্ছে আমাদের পড়ার মধ্যে আমরা শুধু নামগুলো একটু দেখে রাখবো, ফেনোমেনাগুলো, যাতে তোমার প্রবলেম সলভ করতে গেলে অন্তত বলতে পারো যে এই অরবিট থেকে এই অরবিটে গেলে এই স্পেকট্রামগুলোকে কি নামে ডাকে। এটা আমরা শিখে রাখবো আর কি, একটু লেভেল আপ। তো যাই হোক, আমরা প্রথমে ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশন করার চেষ্টা করি। আমরা ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশন করব কি করে? আমরা বোরের পোস্টুলেট থেকে দেখেছিলাম, কোন একটা পোস্টুলেটে ছিল লাস্টের আগে টাইম নাম্বার 3 পোস্টুলেট, সেটা ছিল হচ্ছে যে ইলেকট্রন তার অরবিট চেঞ্জ করার সময় যে পরিমাণ এনার্জি অ্যাবজর্ব করে আর রেডিয়েট করে, বিকিরণ করে অথবা শোষণ করে, তার মানটা ছিল হচ্ছে h নিউ, হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু E2 - E1 ইকুয়েশন নাম্বার 1। নাম্বার 1 বলবো না, আমি বরং এক কাজ করি, যেহেতু এনার্জি লেভেল ব্যবহার করে আমরা ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করব, তাই এনার্জি লেভেলগুলোকে আমরা একটু এইভাবে এটাকে ডিফাইন করি যে h নিউ ইজ ইকুয়াল টু En2 - En1 ইকুয়েশন নাম্বার 1। তার মানে এটা যদি নিউক্লিয়াস হয়, ফার্স্ট অরবিট, এটাকে আমরা বলবো N1, এটা সেকেন্ড অরবিট, এটাকে আমরা বলবো N2, এটার এনার্জিকে বলবো আমরা En1, এটার এনার্জিকে বলবো En2, অ্যান্ড উই হ্যাভ লাস্ট ক্লাসে En2 ইজ গ্রেটার দ্যান হচ্ছে En1। এবং ইলেকট্রন এরকম এনার্জি তার স্টেট চেঞ্জ করে যে পরিমাণ হিট এনার্জি রেডিয়েশন ঘটাবে, তার মানটা হচ্ছে h নিউ এর সমান। এইটাই আমরা লিখলাম এখানে। এখন আমরা কি করব, আমি যদি ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশন করতে চাই, আই মিন রিডবার্গ কনস্ট্যান্ট, তোমরা কেমিস্ট্রিতে বারবার এটা মুখস্থ করেছো, আমরা সেই মানটাও ক্যালকুলেশন করতে পারি আজকে। আমরা এখান থেকে ফ্রিকোয়েন্সি, রিডবার্গ কনস্ট্যান্ট অ্যান্ড আর যা যা আছে সবগুলো আমরা এখানে আমরা পড়তে পারি। হ্যাঁ,
তো আমরা এখানে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে উই হ্যাভ দ্য রিলেশন En ইকুয়াল টু এনার্জি ফর nth অরবিট মাইনাস m টু দি পাওয়ার 4। আমি গত ক্লাসে বলেছিলাম এগুলো প্র্যাকটিস করতে করতে মুখস্থ করে ফেলতে হবে। হ্যাঁ, m টু দি পাওয়ার 4, তারপর হচ্ছে 8n স্কোয়ার h স্কোয়ার এপসিলন নট স্কোয়ার। আমরা এখান থেকে en1 আর en2 ক্যালকুলেশন করতে পারি। এখানে লিখতে পারি en2, তাহলে লিখবো আমি জাস্ট n এর জায়গায় 2 বসিয়ে দেবো একটা, মানে n2 লিখবো m a টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8n2 স্কোয়ার h স্কোয়ার এপসিলন নট স্কোয়ার। তারপরে হচ্ছে আমরা একইভাবে লিখতে পারি en1, জাস্ট আমরা যেখানে n আছে সেখানে আমরা বলবো n1, তাহলে লিখবো মাইনাস m টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8n1 স্কোয়ার h স্কোয়ার এপসিলন নট স্কোয়ার। এটাকে বলবো আমরা ইকুয়েশন নাম্বার 2। এখন আমাদের এই ভ্যালুগুলো কি করব, ইকুয়েশন পুটিং টু ইন ইকুয়েশন 1, আমরা 2 এর মান 1 এ বসাই দিব। আমরা যদি ইকুয়েশন 2 এর মান 1 এর মধ্যে বসাই দিই তাহলে আমরা কি পেতে পারি, h নিউ দেন বিকামস en2 মানে হচ্ছে লিখে ফেলি মাইনাস m টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8n2 স্কোয়ার h স্কোয়ার এপসিলন নট স্কোয়ার মাইনাস মাইনাস মাইনাসে প্লাস, কারণ মাইনাস একটা আছে আর একটা মাইনাস অ্যাড হওয়ার সঙ্গে আমরা এভাবে লিখতে পারি এটাকে মাইনাস m টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8n1 স্কোয়ার h স্কোয়ার এপসিলন নট স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে h নিউ ইজ ইকুয়াল টু মাইনাস m টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8n2 স্কোয়ার h স্কোয়ার এপসিলন নট স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস m টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8n1 স্কোয়ার h স্কোয়ার এপসিলন নট স্কোয়ার। আমরা এখান থেকে প্লাসটা কমন নিয়ে নিই এবং যেগুলো কমন নেওয়ার মতো সবই কমন নেওয়া যায় n1 n2 বাদে, এটা বাদে বাকিগুলো আমরা কমন নিয়ে নিই। h নিউ দেন বিকামস m e টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8h স্কোয়ার এপসিলন নট স্কোয়ার, এগুলো লিখবো 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করা, তাহলে এখান থেকে আমরা নিউ ক্যালকুলেশন করতে পারি, লিখতে পারি নিউ দেন বিকামস m e টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8। এখানে একটা কিন্তু h স্কোয়ার রয়েছে আর একটা h আসলো, তাহলে হয়ে গেল h কিউব এপসিলন নট স্কোয়ার 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার। হ্যাঁ, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দি রেডিয়েটেড ইলেকট্রনের যে রেডিয়েশন হচ্ছে রেডিয়েশন তার ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশন করে ফেললাম আমরা। এবং এখান থেকে আমরা ফ্রিকোয়েন্সি পরিষ্কার দেখতে পাচ্ছি যে ফ্রিকোয়েন্সি কি হচ্ছে, ফ্রিকোয়েন্সি m e টু দি পাওয়ার 4 8h কিউব এপসিলন নট স্কোয়ার 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার। তো যাক, আমরা এখান থেকে ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করে ফেললাম এবং আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা অরবিটের এনার্জি কিন্তু সেম না, আমরা এখানে দেখতে পাচ্ছি ডিসক্রিট, কারণ n1 স্কোয়ার মাইনাস n2 স্কোয়ার, হ্যাঁ আলাদা আলাদা, অর্থাৎ এক একটা অরবিটের এনার্জি এক এক রকম হবে। কারণ আমরা জানি যে এক একটা কক্ষে ইলেকট্রনের সংখ্যা এক এক রকম, সুতরাং এনার্জি লেভেলটা ডিফারেন্ট হবেই এবং সেই এনার্জির ইলেকট্রনের সংখ্যা প্রত্যেকটা অরবিটে, হয়তো তুমি কেমিস্ট্রিতে শিখেছো সেটা অ্যাকর্ডিং টু পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল, পাউলির বর্জনীতি থেকে আমরা জানি যে কোন একটা কক্ষে ইলেকট্রনের যে সংখ্যা থাকতে পারে তার মানটা হচ্ছে 2n স্কোয়ার। n এর মান যদি আমরা 1 2 3 এভাবে চেঞ্জ করে দিই তাহলে n এর মান যদি 1 হয় ফার্স্ট অরবিট সেক্ষেত্রে ইলেকট্রন হবে 2, n এর মান যদি হয় 2 সেক্ষেত্রে ইলেকট্রন হবে 8 অ্যান্ড সো অন। তোমরা সব জানো, মানে মার কাছে মামাবাড়ির গল্প বলার মতো হয়ে যাচ্ছে এখন। তো যাক, আমরা এখান থেকে এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা নিউটাকে কনভার্ট করব ওয়েভলেন্থে। আমরা ওয়েভলেন্থে কনভার্ট করে আমরা এখান থেকে রিডবার কনস্ট্যান্টের মানটা কত সেটা আমরা হিসাব নিকাশ করব। তারপরে আমরা ইলেকট্রন তার অরবিট চেঞ্জ করে রেডিয়েশন ঘটালে কোন অরবিটে রেডিয়েশন, ফার্স্ট অরবিটে রেডিয়েশন হলে কি ঘটবে, সেকেন্ড অরবিটে রেডিয়েশন হলে কি হবে, তাকে কি নামে ডাকবো, এগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। হ্যাঁ, তারপরে আমরা আবার নতুন জিনিসে যাব। তো প্রথমে আমরা এখানে একটু নিউটাকে চেঞ্জ করে দিই, যেহেতু এটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো উই হ্যাভ v ইকুয়াল টু f ল্যামডা ফর ক্লাসিক্যাল মেকানিক্স, মানে ফর মেকানিক্যাল ওয়েভ। যদি ওয়েভটা মেকানিক্যাল হয় তাহলে আমরা ওয়েভ ইকুয়েশন লিখতে পারি ওয়েভ ভেলোসিটি v ইকুয়াল টু f ল্যামডা। আর যদি আমাদের ওয়েভটা হয় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সেক্ষেত্রে কিন্তু আমরা ওয়েভ ভেলোসিটিকে v বলি না, তখন আমরা সেটাকে বলি c। ফ্রিকোয়েন্সিকে তুমি f বলতে পারো, কিন্তু আমরা আসলে f বলি না, আমরা বলি হচ্ছে নিউ ল্যামডা। তাহলে এখান থেকে আমি নিউ ক্যালকুলেশন করতে পারি c ডিভাইডেড বাই ল্যামডা। দেন এটাকে যদি আমরা ইকুয়েশন 3 বলি, তাহলে আমরা ইকুয়েশন 3 কে আবার তখন নতুনভাবে আমরা ইকুয়েশন 3 কে লিখতে পারি, কি লিখতে পারি, c ডিভাইডেড বাই ল্যামডা will be equal to m e to the power 4 divided by 8h cube epsilon naught square 1 by n1 square minus 1 by n2 square। তাহলে এখান থেকে লিখতে পারি আমরা 1 divided by lambda is equal to m e to the power 4 divided by 8h cube epsilon naught square c 1 by n1 square minus 1 by n2 square। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখতে পাচ্ছ আমরা ওয়েভলেন্থের ইনভার্স একটা ইকুয়েশন এখানে ডেরাইভ করে ফেলেছি এবং সেটা 1 ডিভাইডেড বাই ল্যামডা ইকুয়াল টু m e to the power 4 8h cube epsilon naught square c, where c is called the velocity of light. The magnitude of this value is 3 into 10 to the power 8 meter per second square in free space। আর এগুলো তো জানো, এগুলোকে কি বলা হয়, অরবিট বলা হয়।
সায়েন্টিস্টরা এখন এই অংশটাকে, এই যে তোমরা দেখতে পাচ্ছ, তোমরা এগুলো জানো সবাই, এগুলো সবাই জানো যে এই অংশটাকে আমরা বলি হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট। আমি একটু লিখে দিই, এটাকে বলে রিডবার্গ কনস্ট্যান্ট, রিডবার্গ ধ্রুবক বা রিডবার্গ কনস্ট্যান্ট, রিডবার্গ কনস্ট্যান্ট। এবং এর কিন্তু একটা ভ্যালু আছে, ভ্যালুটা কিন্তু আমরা ইচ্ছা করলে ক্যালকুলেশন করতে পারি। তোমরা যেহেতু বসে আসো, তোমরা যে কাজটা করতে পারো সেটা হচ্ছে তোমরা স্ক্রিনটা মনে ঘোরা দেখাচ্ছে, স্ক্রিন এই আমরা এখানে এই রিডবার্গ কনস্ট্যান্টের মানটা কিন্তু ক্যালকুলেশন করতে পারি। তোমরা করবা, আমি মানগুলো বসাই দিব, তোমরা এই মানগুলো ক্যালকুলেশন করে স্ক্রিনে আমাকে রেজাল্ট বলবা। আমি কিন্তু এটার জন্য অপেক্ষা করবো, আমি জানি এই মানটা কত, কিন্তু আমি বলবো না, আমি তোমাদেরকে দিয়ে এটা করাতে চাই। তোমরা করে ক্যালকুলেট করে আমাকে জানাও। হ্যাঁ, তাহলে আমরা একটু রিডবার্গ কনস্ট্যান্টে লিখে ফেলি। এন্ড রিডবার্গ কনস্ট্যান্ট ইজ ডিফাইন্ড বাই আর। তাহলে আর দিস, তাহলে আমরা লিখতে পারি এখানে আরটা হচ্ছে m⁴ ডিভাইডেড বাই 8h³ এপসিলন নট স্কয়ার, তারপরে হচ্ছে কত c। এখন আমরা প্রত্যেকটা মান বসাই দিব এখানে। m মানে দ্য মাস অফ দ্য ইলেকট্রন ইজ 9.1 10⁻³ kg মাল্টিপ্লাই বাই চার্জ অফ দ্য ইলেকট্রন 1.6 10⁻⁻19 কুলম্ব তার টু দি পাওয়ার 4 divided by 8h³ 6.63 into 10⁻⁻34 joule second whole cube multiply by 8.85 permittivity in free space for electric field epsilon naught শূন্য মাধ্যমে তড়িৎ ক্ষেত্রের জন্য ভেদনযোগ্যতা into 10⁻⁻12 per newton per meter square coulomb square। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে আরেকটা জিনিস সতর্ক করে, প্রত্যেক দিনই সতর্ক করি, আজকেও এখন সতর্ক করছি, তোমরা কিন্তু প্রত্যেক সময় যখন 3 এবং 4 ক্রিয়েটিভ কোশ্চেনে 3 এবং 4 আমরা অ্যান্সার করব, তখন প্রত্যেকটা কম্পোনেন্টের প্যারামিটারের বা রাশির এই মানগুলোর পাশাপাশি তার ইউনিটগুলো আমরা লিখব। এটা লিখলে কিন্তু একটা বেনিফিট পাবো। আমি কি বেনিফিট পাবো সেটা আমি তোমাদেরকে দেখাই দিব একটু পরে, যে কি বেনিফিট আসে। পরীক্ষার হল কি, ওখানে নিজের নামটা অনেক ভুলে যায়, আমরা মানে নিজের রোল নাম্বারটা দেখে দেখে অনেক সময় ভুল লিখি। পরীক্ষার হলটা হচ্ছে এমন জায়গা, দেখা গেলো জানা একটা ইউনিট আমরা ভুল করে আসতে পারি, তখন কিন্তু 1 নাম্বার কাটা যাবে। এই একটা নাম্বার কাটা যাওয়া মানে 10,000 স্টুডেন্ট তোমার পিছনে চলে আসবে কম্পিটিশনে, তখন আমরা একটা ঝামেলায় পড়ে যাব। তাই এই কাজটা আমরা করতে চাই না কিন্তু। হ্যাঁ, আমরা এটা এই মানটা ক্যালকুলেশনের জন্য আমি তোমাদেরকে গত ক্লাসে কিন্তু বলেছিলাম একটা নিয়ম, তোমরা ক্যালকুলেশন করে বলবো এখন। হ্যাঁ, এই মানগুলো, এবং আমি বলছি যে সরাসরি এই মানগুলো কিন্তু, সরি এখন মান শেষ হয় নাই, এটা স্কোয়ার মাল্টিপ্লাই বাই দ্য ভেলোসিটি অফ লাইট ইজ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এবং আমি তোমাদেরকে বলছি আবার যে এই মানগুলো যে অবস্থায় রয়েছে, এটা ক্যালকুলেটারের টোটালটা উঠালে কিন্তু তুমি ম্যাথমেটিক্যাল এরর পাবে ক্যালকুলেটারে। সো যাতে ম্যাথমেটিক্যাল এররটা না আসে, এই জন্য আমরা কি করবো, 10⁻⁴ গুলোকে কাটাকাটি করে ছোট করে নিব। হ্যাঁ, ছোট করে নিয়ে তারপরে আমরা এই মানগুলো বসাবো। এই জন্য তোমাদেরকে সময় দিলাম আমি 30 সেকেন্ড। 30 সেকেন্ডের মধ্যে তুমি রেজাল্ট জানাও তাড়াতাড়ি, দেখি কে সবার আগে পারে। একজন তো লিখে ফেলছে একদম মুখস্থ মনে হয়, এটা মুখস্থ, এটা মুখস্থ। ক্যালকুলেট করছো? ক্যালকুলেট করো। রাইট আনসার যে লিখেছে তারটা রাইট, খুব দ্রুত হয়ে গেছে, খুব ভালো। তোমাকে সম্মান জানাই দিই, 10.98 × 10⁶ পার মিটার। এখানে মানে এখানে কিন্তু দেখো লেখা আছে 1/λ, সো ইউনিট ইজ পার মিটার। হ্যাঁ, তো 10⁷ দিয়েও তুমি লিখতে পারো, অনেকে লিখেছে 10⁷, আই মিন 1.098 10⁷ পার মিটার, এটাও লেখা যেতে পারে, তোমার ইচ্ছা। তুমি 0.00 দিয়েও পাওয়ার বাড়াই দিতে পারো, কোনো সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই, কারোরই কোনো সমস্যা হবে না। তবে এগুলো আমরা একটু মানে প্র্যাকটিস করতে করতে মুখস্থ করে ফেলবো, কারণ এটাও পরীক্ষার সময় চলে আসতে পারে। কিন্তু এটাও পরীক্ষার সময় চলে আসতে পারে যে নিচের কোনটি রিডবার্গ কনস্ট্যান্টের মান, অথবা এমনও কোশ্চেন হতে পারে যে 4টা এক্সপ্রেশন দিয়ে দিল, নিচের কোনটি আর রিডবার্গ কনস্ট্যান্ট, এইরকম একদম কাছাকাছি ইকুয়েশন যদি 3টা লিখে দেয়, 4টা, তাহলে কিন্তু অ্যাকুরেটটা বের করা একটু জটিল ব্যাপার। এই জন্য আমাদের একটু প্র্যাকটিস দরকার। তো সৃজনশীল পদ্ধতি একটা দারুণ পদ্ধতি, মানে শেখার জন্য একটা দারুণ পদ্ধতি, মানে তুমি একটা জিনিস শিখবে একদম ভিতরে গিয়ে শিখে আসবা। সৃজনশীল পদ্ধতি এমন। আর যদি এই পদ্ধতি না থাকে, তাহলে হয়তো পরীক্ষার সময় আসবে যে ইলেকট্রন কক্ষ পরিবর্তন করিলে তাহার যে কম্পাঙ্ক পাওয়া যায়, সেই কম্পাঙ্কের রাশিমালা নির্ণয় করো, এইরকম। আর যদি এই রাশি এটা দিয়ে যদি কোশ্চিন তৈরি করে, তাহলে অনেক কিছু শেখার থাকবে আমাদের সেখানে। ঠিক আছে, তাহলে তো ফাইন, এটা আমাদের হয়ে গেল। তাহলে এখানে যদি হয়ে যায়, তাহলে আমরা আর এখানে না থাকি, আমরা একটু অ্যাটমিক স্ট্রাকচার সম্পর্কে একটু ভালো করে দেখে আসি, যে অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে কি কি আছে, মানে কি হয়, রেডিয়েশন হয় কেমন করে হয়, কোন সিরিজকে কি নামে ডাকবো আমরা, সেগুলো আমরা একটু দেখে আসি চট করে।
মজার বিষয় হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচারকে, এই রেডিয়েশনকে তুমি ক্লাসিক্যালি এবং মডার্ন ফিজিক্সে একইভাবে এক্সপ্লেন করতে পারো। ক্লাসিক্যালি এক্সপ্লেন করা যায়, আবার মডার্ন ফিজিক্সে এক্সপ্লেন করা যায়, দুই ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশন করে। আমি আজকে ওইরকম একটা হিন্টস তোমাদেরকে দিয়ে দেবো, এটা হবে তোমাদের হায়ার অর্ডার টাইপ প্রবলেম। এটা অবশ্যই এটা সলভ করে তোমাদেরকে আমাকে আমাদের কলেজ ওয়েব পেজে এই রেজাল্টগুলো দিতে হবে। আমি অবশ্যই চেক করব এবং অবশ্যই আমি তোমাদেরকে নোট জানাবো। আমি অবশ্যই আজকে একটা ভালো জিনিস তোমাদের সামনে দিব, এইটা চিন্তা করার মতো চিন্তা করবো আমরা, যে ক্লাসিক্যালি এবং ইন মডার্ন ফিজিক্স, চিরায়ত পদার্থবিজ্ঞান এবং আধুনিক পদার্থবিজ্ঞানে আমরা কিভাবে এই জিনিসটাকে, আমরা অ্যাটমিক স্ট্রাকচারটাকে কিভাবে একইভাবে এক্সপ্লেন করতে পারি, এটার একটা এক্সপ্লেনেশন আছে, সেটা আমরা একটু দেখব। হ্যাঁ, আমরা ছোট না, আমরা এখন বড় হওয়ার পথে, সুতরাং এগুলোই এখন আমাদেরকে জানতে হবে বেশি বেশি। ওকে, তাহলে আসি। আমাদের যে এক্সপ্রেশনটা ছিল সেটা হচ্ছে লিখি 1 ডিভাইডেড বাই ল্যামডা ইকুয়াল টু m e টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8s কিউব এপসিলন নট স্কোয়ার সি। আর এখানে লিখেছিলাম আমরা 1 বাই n1 মাইনাস 1 বাই n2। এটা হচ্ছে আমাদের ফাইনাল এক্সপ্রেশন। ফাইনাল এক্সপ্রেশন। হ্যাঁ, আমরা জানতে চাই যে ইলেকট্রনের ট্রানজ্যাকশনগুলো এক একটা স্টেটে এক এক রকমের, এক এক স্টেটে এক এক রকম এনার্জি পাবে। যে ইলেকট্রন 2 নম্বর কক্ষে এসে শক্তি বিকিরণ করলো, এসে মানে আসার সময়, হ্যাঁ, আবার ওই একই ইলেকট্রন যদি 3 নম্বর কক্ষে এসে শক্তি বিকিরণ করে, তাহলে দুটো বিকিরণের কিন্তু ফ্রিকোয়েন্সি সেম না, এবং দুটো কিন্তু কোনোটা দেখা যাবে কোনোটা দেখা যাবে না, আবার এমন হতে পারে দুটো দেখা যেতে পারে। কি রকমের হবে আমরা আসলে জানি না সেটা, তবে আমরা ক্যালকুলেশন করলে বুঝতে পারবো যে এই যে রেডিয়েশনগুলো হবে, ইলেকট্রন তার এনার্জি ছেড়ে দিয়ে যে স্টেট চেঞ্জ করে যে আসলো, এই যে বিকিরণটা আমি দেখলাম, এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এটাকে ভিজিবল বলা হয়। এমন অনেক রেডিয়েশন আছে যেগুলো দেখা যাচ্ছে না, রেডিয়েশনটা দেখা যাবে কি দেখা যাবে না, সেরকম একটা প্রস্তুতিও আমাদের থাকা দরকার। তো আমরা এরকম একটা কাজ করতে পারি। দেখো, আমি অ্যাটমিক স্ট্রাকচারটা এখানে আঁকি। এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। নিউক্লিয়াস, এটা ফার্স্ট অরবিট 1 নাম্বার, এটা হচ্ছে সেকেন্ড অরবিট, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে থার্ড অরবিট, এটা হচ্ছে 3 নাম্বার, এটা হচ্ছে ফোর্থ অরবিট, এটা হচ্ছে 4 নাম্বার, এটা হচ্ছে ফিফথ অরবিট, এটা হচ্ছে 5 নাম্বার। আর দরকার নেই, আরো 6, 7, 8 দিয়ে দাও, কোনো সমস্যা নেই। এখন দেখো, বিভিন্ন স্টেট থেকে কিন্তু ইলেকট্রন এসে এসে শক্তি বিকিরণ করতে পারে। ইলেকট্রন এখানে আসতে পারে, ইলেকট্রন 2 থেকে 3-এ একে এসে শক্তি বিকিরণ করতে পারে, ইলেকট্রন 3 থেকে একে এসে শক্তি বিকিরণ করতে পারে, ইলেকট্রন 4 থেকে একে এসে শক্তি বিকিরণ করতে পারে, ইলেকট্রন 5 থেকে একে এসে শক্তি বিকিরণ করতে পারে। পারে তো? পারে। এক্ষেত্রে n এর মান ডেফিনেটলি ইকুয়াল টু কত? 1। তাহলে এখানে n1টা হচ্ছে কত? 1, তাই না? n1টা 1। সেক্ষেত্রে দেখো n2 এর মানটা হচ্ছে কত? n1 যেহেতু 1, তাহলে ডেফিনেটলি n2 এর মানটা 2, 3, 4, 5 এন্ড সো অন। 2, 3, 4, 5 এগুলো আমার মনে হয় তোমরা জানো, তারপরও আমি একটু জানাচ্ছি আমাদের অ্যাঙ্গেল থেকে। হ্যাঁ, এগুলো না জানলে জেনে নাও আজকে। তাহলে দেখো, বিভিন্ন অরবিট থেকে ইলেকট্রন এভাবে আসতে পারে, শক্তি ছেড়ে দেয়, 5 থেকে শক্তি ছেড়ে দিয়ে একে চলে আসছে, হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি মনে করো ছাড়ে ফেলছে। সেই যে ছাড়ার পরে যে এনার্জি আছে সেই মানটা হয়তো 4-এর না, 3-এর না, 2-এর সমান না, সমানটা কত? 1-এর, ফলে ও একে চলে আসছে। 4 থেকেও তাই হয়েছে, 3 থেকেও তাই হয়েছে, এটা হতে পারে। তাহলে যেহেতু সবগুলোর এসে জোড়া লেগেছে কোথায়? 1 নম্বরে, তাহলে এখানে n ইকুয়াল টু 1, n1 ইকুয়াল টু 1, আর n2 ইকুয়াল টু 2, 3, 4, 5 অ্যান্ড সো অন। আবার এমন হতে পারে ইলেকট্রন দেখো 3 থেকে 2-এ এসে পড়তে পারে, 4 থেকে 2-এ এসে পড়তে পারে, হ্যাঁ, 5 থেকে 2-এ এসে পড়তে পারো, 6 দিয়ে দাও, সেখানে হতে পারে। যদি এটা হয় তাহলে ডেফিনেটলি এখানে n1 এর মানটা হচ্ছে কত? 2, আর n2 এর মানটা হচ্ছে কত? দেখো, 1 নাই কিন্তু 2 ক্লোজ হয়ে গেল, বাকি থাকলো কি? 3, 4, 5, তাহলে এর মান হচ্ছে 3, 4, 5, 3, 4, 5 অ্যান্ড সো অন। হতে পারে এরকম। আবার ইলেকট্রন এরকম হয়েছে, 4 থেকে এসে রেডিয়েশন ছেড়ে দিয়ে 3-এ আসছে, 5 থেকে রেডিয়েশন ছেড়ে দিয়ে 3-এ আসছে, হতে পারে এরকম একটা 1, 2, 3, 4। আর একটা স্টেট দিয়ে আমরা n ইকুয়াল টু 6, তাহলে এখান থেকে এগুলো থেকেও আসতে পারে, কত ইচ্ছা মতো আসতে পারে। হ্যাঁ, তারপরে এখান থেকে আসতে পারে, ব্যাস। ওকে, তাহলে আমরা 6 লিখে ফেলতে পারি, এখানকার 6 লিখে ফেলতে পারি, আরো লেখা অসুবিধা নেই। এখানে দেখো, এখান থেকে আসছে, 4 থেকে আসছে এখানে, 5 থেকে আসছে এখানে, ইভেন 6 থেকেও আসছে এখানে, 3-এ এসে তার বিকিরণটা সম্পন্ন হচ্ছে, 3-এ এসে সম্পন্ন করছে। তাহলে ডেফিনেটলি এখানে n1 এর মান হচ্ছে কত? 3। আর n2 এর মান কোনগুলো? n2 এর মান কত হচ্ছে? দেখো, 3 বাদে যেগুলো আছে কত? 4, 5, 6 লিখলাম, 4, তারপরে 5, তারপর 6। এটা এক ধরনের। তাহলে এই রেডিয়েশনের নেচার, এর নেচার কিন্তু ডিফারেন্ট। আবার এখান থেকে হতে পারে, এইখান থেকে 6 থেকে এসে 4-এ এসে রেডিয়েশন হয়েছে, সরি 5 থেকে এসে হয়েছে, 6 থেকে এসে হয়েছে, তাহলে অবভিয়াসলি এখানে n1 এর মানটা হচ্ছে কত? 4। n1 এর মানটা 4, এবং n2 এর মানটা অবভিয়াসলি যেহেতু 4 ক্লোজ হয়ে গেছে, পরে কি আছে? 5 and 6 অ্যান্ড সো অন।
এমন হতে পারে 6 থেকে রেডিয়েশন এসে হলো কত 5 এ এসে রেডিয়েশন হয়েছে, তাহলে এখানে n1 ডেফিনেটলি ইকুয়াল টু 5 অ্যান্ড n2 ডেফিনেটলি ইকুয়াল টু 6। এই জিনিসগুলো না আমাদের একটু জানা দরকার আসলে কি হয়েছে, কারণ অদূর ভবিষ্যতে তোমার তার ইন্টারমিডিয়েট পাস তো আসলে শেষ না। হ্যাঁ, ইন্টারমিডিয়েট পাসই তো শেষ না, আরও অনেক কিছু পড়তে হবে আমাদের। সেক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো আসলে জানা দরকার যে কোন স্টেট থেকে ইলেকট্রন কোন স্টেটে এসে যদি তার বিকিরণ বা রেডিয়েশন হয়, সেই রেডিয়েশনগুলোকে বা স্পেকট্রামগুলোকে আমরা কি নামে ডাকতে পারি, সিরিজগুলোকে এই সিরিজগুলোকে কি নামে ডাকতে পারি। বিজ্ঞানীরা বলছেন যদি বিভিন্ন অরবিট থেকে মানে 2 বাদে 1 বাদে অন্যান্য যে কোনো অরবিট থেকে ইলেকট্রন যদি 2 নম্বর কক্ষে 1 নম্বর কক্ষে এসে যদি এনার্জি ছেড়ে দেয়, বা এভাবে পরিষ্কার বলা যায় ইলেকট্রন যদি 2 থেকে 1-এ এসে শক্তি বিকিরণ করে, 2 থেকে শক্তি বিকিরণ করে যদি 1-এ ফিরে আসে, অথবা 3 থেকে শক্তি বিকিরণ করে যদি 1-এ ফিরে আসে, অথবা 4 থেকে শক্তি বিকিরণ করে যদি 1-এ ফিরে আসে, 5 থেকে 6 থেকে শক্তি বিকিরণ করে যদি 1-এ ফিরে আসে, তাহলে একটা স্পেকট্রাম হয়ে গেল। এর স্পেকট্রাম এগুলোকে আমরা যে নামে ডাকি সেটাকে বলি আমরা লাইম্যান সিরিজ। কি নামে ডাকি আমরা? লাইম্যান। তাহলে আমরা একটু লিখে ফেলি লাইম্যান সিরিজ। লাইম্যান সিরিজ বলে LYMAN, লাইম্যান সিরিজ। মনে রাখতে হবে লাইম্যান সিরিজ। যদিও একটু আপার লেভেলের পড়া কিন্তু এখানে আছে, তো পড়ে রাখলাম, তাহলে আপার লেভেলে গিয়ে এত ইজি হয়ে গেল। অ্যাটমিক স্ট্রাকচার এই বয়সে তো তুমি জানবা, কারণ তোমাদের যেসব কোশ্চিন দেখি তা তো আরো অনেক আপগ্রেড লেভেলের, এটা তো তার থেকে লোয়েস্ট লেভেল। এই পর্যন্ত থাকি আমরা, গেল লাইম্যান সিরিজ কমপ্লিট হয়ে গেল। এবার যদি এমন হয় যে ইলেকট্রন 3 নম্বর কক্ষ থেকে শক্তি ছেড়ে 2 নম্বর কক্ষে আসলো, 4 নম্বর কক্ষ থেকে শক্তি ছেড়ে 2 নম্বর কক্ষে আসলো, 5 নম্বর কক্ষ থেকে 2 নম্বর কক্ষে আসলো, 6 নম্বর থেকে শক্তি ছেড়ে 2 নম্বর কক্ষে আসলো, তাহলে এখানে একটা সিরিজ হতে পারে। এটা একটা স্পেকট্রাম হয়ে গেল। এই স্পেকট্রামগুলোকে তখন আমরা কি নামে ডাকবো? স্পেকট্রামগুলোকে এর জন্য একটা নাম আছে, সেটার নাম আছে বামার সিরিজ। এলাকে হ্যাঁ বামার, বামার সিরিজ, বামার বলে BALMAR, বামার সিরিজ। সিরিজগুলো একটু মনে রাখবো আমরা। বামার সিরিজ একটা লাইম্যান সিরিজ, একটা আছে বামার সিরিজ, এটা হচ্ছে সেকেন্ড থিং বামার সিরিজ। আবার এমন হতে পারে ইলেকট্রন 6 থেকে বিকিরণ করে 4-এ আসতে পারে, 5 থেকে বিকিরণ করে 4-এ আসতে পারে, 4 থেকে বিকিরণ করে 4 না 3-এ আসতে পারে, 4 থেকে 3-এ, 5 থেকে 3-এ, হ্যাঁ 6 থেকে 3-এ আসতে পারে। সেক্ষেত্রে আমরা এগুলোকে কি নামে ডাকবো? এগুলোকে আমরা ডাকবো হচ্ছে প্যাশন সিরিজ নামে। প্যাশন, এগুলো বলে হচ্ছে প্যাশন সিরিজ। প্যাশন সিরিজ, হ্যাঁ PASCHEN, প্যাশন সিরিজ, প্যাশন সিরিজ। তারপরে আরো আছে 6 ইলেকট্রন 5 থেকে শক্তি বিকিরণ করে 4-এ এসেছে, অথবা 6 থেকে শক্তি বিকিরণ করে 4-এ এসেছে, তখন এই বিকিরণটাকে কি নামে ডাকবো? তার জন্য একটা নাম আছে ব্র্যাকেট সিরিজ। ব্র্যাকেট সিরিজ, ব্র্যাকেট সিরিজ, ব্র্যাকেট সিরিজ। ইলেকট্রন 6 থেকে 7 থেকে 8 থেকে শক্তি বিকিরণ করে এসে 5 নম্বরে এসে শক্তি বিকিরণ করেছে, 5 নম্বরে চলে এসেছে। সেক্ষেত্রে তুমি স্পেকট্রামগুলোকে কি বলবে? বলে ফান্ড সিরিজ। লেখে ফান্ড সিরিজ, ফান্ড বা PFUND, ফান্ড সিরিজ। জাস্ট তোমরা কোশ্চিন করো, এই জন্য আমি এগুলো বললাম। বা হয়তো বা এটা পড়ানো শেষ করে স্কিপ করে আমরা অন্য জায়গায় চলে গেলে হয়তো কেউ বলতে, স্যার এগুলো রেডিয়েশনগুলোকে কিভাবে ডিফাইন করবো, আমরা শিখি না। অনেক পুরনো অনেক বইয়ের মধ্যে এই রকমের ইনফরমেশন আছে। অথবা আমার মনে হয় যেটা, যে ইন্টারমিডিয়েট পাস করার পরে যখন তুমি অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিবে, মেডিকেল আর বোর্ড অ্যাডমিশন টেস্টে বা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে, হয়তো বা সেখানে এই সিরিজগুলো প্রয়োজন হতে পারে। আমরা একটু তার জন্য প্রিপারেশন নিয়ে রাখলাম, কারণ একই পড়া জীবনে তো আসলে ইন্টারমিডিয়েট বারবার পড়া দরকার নেই। অনেকেই কাজ করে যে ইন্টারমিডিয়েটটা পড়ে 5টা করে নিয়ে আগে, তারপরে ইন্টারমিডিয়েট পাস করার পরে তারপরে আমরা অ্যাডমিশন টেস্টের জন্য আবার ভালো করে পড়বো। এইরকম যেন আমাদের কাছে এরকম যেন আমরা না করি, এতে অনেক সময় দুঃখ পাবা। দেখা গেল ইন্টারমিডিয়েট পরীক্ষার সময় তোমার অসতর্কতার কারণে তুমি একটা MCQ পারো নাই, মানে বুঝতে পারো নাই, কনফিউজ ছিল যেটা কি আনসার হবে, মানে ভালো করে পড়ো নাই। যখন অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিচ্ছে তখন এটা মনে পড়বে, আরে তাই তো, এটা এই ব্যাপার ছিল, আমি ইন্টারমিডিয়েটে ভুল করেছি। এই কারণে আমি বারবার তোমাদের যে জিনিসটাকে বোঝানোর চেষ্টা করি সেটা হচ্ছে, আসো আমরা বই দাগায় দাগায় পড়ি, আমরা একটা না 2টা 3টা ফিজিক্স বই দাগায় দাগায় পড়ি, তাহলে তোমার ব্রেনের মধ্যে সারা জীবনের জন্য এটা গেঁথে থাকবে আশা করি। তো এইভাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আমাদের পড়াগুলো, হ্যাঁ কোশ্চেন শুরু হয়ে গেছে এবার। এই যে বলছে এখন আরেকজন শুরু হয়ে গেছে, হামফ্রিজ সিরিজ নিয়ে মেলা কিছু বলতেছে, দেখছো? তাহলে তোমাদের মনের মধ্যে প্রশ্ন ছিল, হ্যাঁ ভাগ্যে সেটুকু পড়ালাম। এগুলো কিন্তু আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে নাই, তবে ভবিষ্যতে লাগতে পারে আর কি। আচ্ছা, একজন লিখেছে এটা আছে, এগুলো আছে, এগুলো আমাদের পড়তে হবে, ফিজিক্সে না পড়ো কেমিস্ট্রিতে পড়তে হবে আমাদের। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরই সঙ্গে আমাদের এই অংশটা অনেকটা আমরা ক্লিয়ার করে ফেললাম। আমরা মোটামুটি অ্যাটমিক যে স্ট্রাকচার, আমাদের চ্যাপ্টারটার যে নাম ছিল অ্যাটম, সেই অ্যাটমের আমি তোমাদের বলেছিলাম যে অ্যাটমের মেম্বার হচ্ছে কয়জন? 3জন মেম্বার। একটা হচ্ছে প্রোটন, আর একটা হচ্ছে নিউট্রন, এরা নিউক্লিয়াসের মধ্যে থাকে, আর হচ্ছে অরবিটে থাকে ইলেকট্রন। তো আমরা যেহেতু অ্যাটম পড়ছি, তাহলে আমাদের 3টা জিনিস পড়তে হবে।
একটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। ইলেকট্রন প্রোটন একসঙ্গে থাকে নিউক্লিয়াসের মধ্যে, এই কারণে এগুলোকে আমরা একত্রে বলি নিউক্লিয়ন। কি বলে এটাকে? নিউক্লিয়ন। এবং এই নিউক্লিয়নের উপরে নামকরণের কারণে আরো অনেক রকমের বল চলে এসেছে, আমরা জানি সেগুলো। নিউক্লিয় ফোর্স, নিউক্লিয়ার ফোর্স একটা আমরা পড়েছিলাম কি, সবল নিউক্লিয় বল, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। একটা পড়েছিলাম আমরা দুর্বল নিউক্লিয় বল, উইক নিউক্লিয়ার ফোর্স। এগুলো কিন্তু সব আমাদের ফার্স্ট পেপার ফিজিক্সে আছে, এবং আমরা এগুলোকে বলি ফান্ডামেন্টাল ফোর্স, মৌলিক বল। এবং সেকেন্ড ইয়ারেও চ্যাপ্টার 11 যখন পড়ানো হবে সেখানেও এই ফান্ডামেন্টাল ফোর্সগুলো নিয়ে আলোচনা করা হবে, যেখান থেকে আমরা মেসন, বোসন, লেপটন এগুলো নিয়ে আমরা আলোচনা করবো বিস্তারিত। এগুলোকে বলা হয় পদার্থবিজ্ঞানে এলিমেন্টারি পার্টিকেল। ল্যাঙ্গুয়েজগুলো একটু হার্ড মনে হচ্ছে, কারণ আমরা তো এখন আর ক্লাসিক্যাল মেকানিক্সে নাই, আমরা সেমি মডার্ন ফিজিক্সেও নাই, আমরা এখন ফুল মডার্ন ফিজিক্সের মধ্যে আছি। এই জন্য নামগুলো একটু নতুন নতুন তোমার সামনে আসবে, তো আমাদেরকে একটু করে নিতে হবে আর কি। ঠিক আছে, তো এখন আমাদের পরবর্তী সেক্টরে যাব। আমি তোমাদের বলেছিলাম যে ক্লাসিক্যালি আর কোয়ান্টাম মানে মেকানিক মানে মডার্ন ফিজিক্সে আমরা এদের মধ্যে বেসিক কোথায়, পার্থক্যটা কোথায়, এটা কিন্তু আমাদের একটু জানা দরকার, যে ক্লাসিক্যাল ফিজিক্স এবং মডার্ন ফিজিক্সের মধ্যে আমাদের মূল পার্থক্যটা কোথায়। আমি একটা ছোট্ট তোমাদের বোরস করসপন্ডেন্স প্রিন্সিপাল নাম শুনছো? সদৃশ্য নীতি, বোরের সদৃশ্য নীতির নাম শুনেছো? এগুলো তোমরা কেমিস্ট্রিতে পড়েছো, এগুলো মনে হয় আর দরকার নাই। হ্যাঁ, তো এখন আমরা এই যে সদৃশ্য নীতিতে ক্লাসিক্যাল আর মডার্ন ফিজিক্সের মধ্যে ডিফারেন্সটা কোথায়, ক্লাসিক্যাল এবং মডার্ন ফিজিক্সের মধ্যে মূল ডিফারেন্সটা কোথায় তোমাদের কি জানা আছে? ক্লাসিক্যালি ফ্রিকোয়েন্সি কেমন হয়, মডার্ন ফিজিক্সের ফ্রিকোয়েন্সিটা কেমন হয়, এগুলো কি জানা আছে? এগুলো আমরা একটু জানি যে ক্লাসিক্যাল এবং মডার্ন ফিজিক্সের মধ্যে বেসিক ইয়েটা কি। এরকম একটা ইকুয়েশন যদি আমি লিখি, তাহলে আমি একটু মুছে ফেলি এটাকে, হ্যাঁ মুছে ফেলে তারপর লিখি। বলছে কি, লিমিট লিখলাম আমরা, লিমিট পি টেন্ডস টু ইনফিনিটি। আর এখানে লিখলাম আমি আধুনিক পদার্থবিজ্ঞান, এগুলো সব বলা ইজ ইকুয়াল টু চিরায়ত পদার্থবিজ্ঞান। ইকুয়েশনটা একটু খেয়াল রাখবো, লিমিট ভি টেন্ডস টু ইনফিনিটি, আধুনিক পদার্থবিদ্যা ইজ ইকুয়াল টু চিরায়ত পদার্থবিদ্যা। তার মানে চিরায়ত পদার্থবিদ্যা এবং আধুনিক পদার্থবিদ্যার মধ্যে পার্থক্য নিশ্চয়ই তোমাদের জানা, আমরা পড়েছি এর আগে। ক্লাসিক্যাল যারা থিওরি অফ রিলেটিভিটি পড়ে তারা তো এগুলো জানে। যখন ভেলোসিটি অনেক কম হয় তখন সেটাকে আমরা বলি ক্লাসিক্যাল, আর যখন ভেলোসিটি অনেক বেশি হয়, কিরকম বেশি, আলোর বেগের কাছাকাছি, সমান অথবা তার থেকে বেশি, সেক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একটু ডিফারেন্ট, সেক্ষেত্রে অনেক কিছু চেঞ্জ হয়, কিন্তু ক্লাসিক্যালি এগুলো চেঞ্জ হয় না। বাট এই বোরস করসপন্ডেন্স প্রিন্সিপাল, অনুরূপতা নীতি বা সদৃশ্য নীতি, এখান থেকে আমরা কিন্তু একটা সদৃশ্য নীতি পড়েছিলাম, নিশ্চয় তোমাদের মনে আছে, আমরা যখন রিলেটিভিটি পড়ি, থিওরি অফ রিলেটিভিটির একদম লাস্টের দিকে, যে আমরা পড়েছিলাম অনুরূপতা নীতি, করসপন্ডেন্স প্রিন্সিপাল। সেখানে আমরা দেখেছিলাম যে যদি ভি ইজ গ্রেটার লেস দ্যান সি হয়, সেক্ষেত্রে আপেক্ষিক তত্ত্বের সাধারণ সমীকরণগুলো ক্লাসিক্যাল ফিজিক্সের সমীকরণে রূপান্তরিত হয়ে যায়। ঠিক বোরের ক্ষেত্রেও কিন্তু এরকম একটা জিনিস আছে, বোরস করসপন্ডেন্স প্রিন্সিপাল, বোরের সদৃশ্য নীতি। ক্লাসিক্যালি এবং মডার্ন ফিজিক্সে আমরা অ্যাটমকে কিভাবে এক্সপ্লেন করি, একইভাবে নাকি ভিন্নভাবে, এটা দেখানো যায়। এটা দেখানোর জন্য একটা সিস্টেম আমি তোমাদেরকে একটু হিন্টস দিব, এটা থাকবে তোমাদের হোমওয়ার্ক, মানে একটু হায়ার লেভেলের জিনিস। হ্যাঁ, আমি সেই ক্ষেত্রে একটু হিন্টস দিয়ে যাবো যে কি করতে হবে আমাদের। দেখো, তুমি তো জানো যে এটা যদি নিউক্লিয়াস হয়, এটা অরবিটে যদি ইলেকট্রন হয়, ইলেকট্রনের একটা লিনিয়ার ভেলোসিটি থাকবে ভি, এটাকে আমরা বলবো রেডিয়াস আর, তাই না? তাহলে ইলেকট্রন যে নিউক্লিয়াসের চারিপাশে ঘুরছে সার্কুলারলি, তাহলে এর তো অবভিয়াসলি একটা টাইম পিরিয়ড থাকবে। যদি টাইম পিরিয়ড থাকে, তাহলে টাইম পিরিয়ডের সঙ্গে ফ্রিকোয়েন্সির কিন্তু একটা রিলেশন আছে, উই হ্যাভ টি ইকুয়াল টু 1/f। তাহলে দেখা যাচ্ছে এখান থেকে ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশন করা যায়। এবং আমরা একটু আগে কিন্তু বোরের অ্যাটমিক স্ট্রাকচার থেকে কিন্তু আমরা আজকে ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশন করছিলাম, তোমাদের নিশ্চয় মনে আছে। তাহলে একটু লক্ষ্য করে দেখো, এখান থেকে আমরা লিখতে পারি এফ সি মাস্ট বি ইকুয়াল টু এফ এ। আমি যদি বসাই এম ভি স্কোয়ার বাই আর ইজ ইকুয়াল টু হচ্ছে কত লিখবো আমি, 1/4 পাই এফসিলন নট ই বাই হচ্ছে আর স্কোয়ার। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এখান থেকে ভি ক্যালকুলেশন করি, আর যদি ক্যালকুলেশন করি ওমেগা ক্যালকুলেশন করি, আমরা যদি এখান থেকে আর একটু ক্যালকুলেশন করি, ওমেগার জায়গায় আমরা এফ ক্যালকুলেশন করি, তাহলে আমরা ইলেকট্রনের জন্য একটা এফ ক্যালকুলেশন করলাম। ওকে, এই একটা ক্যালকুলেশন করলে
তারপরে বোরের স্ট্রাকচারে দেওয়ার পরে আবার তুমি জানো, আমরা জানি বোরের স্ট্রাকচার থেকে আমরা জানি কি জানি যে নিউ ইজ ইকুয়াল টু হচ্ছে m⁴ ডিভাইডেড বাই 8 ac স্কয়ার এপসিলন নট স্কয়ার, তারপরে হচ্ছে 1 ডিভাইডেড বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার। এইভাবে কিন্তু আমরা শিখেছিলাম। এইটাকে যদি আমরা আরেকটু ক্যালকুলেশন করি, যে এরকম যদি বলি আমরা n1 ইকুয়াল টু হচ্ছে n মাইনাস p অ্যানাদার স্টেট, আবার n2 কে যদি আমরা n বলি, এই মানগুলো যদি এখানে পুট করি, তারপর যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা কি করব, একটা নতুন ফ্রিকোয়েন্সি আমরা জেনারেট করতে পারবো। তাহলে দেখো এইভাবে একটা ফ্রিকোয়েন্সি ক্লাসিক্যালি বের হবে, আর বোরের তত্ত্ব থেকেও একটা ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশন হবে, এবং তুমি এই দুটো ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশন করার পর দেখবা যে এই দুটো ফ্রিকোয়েন্সি একদম সেম হয়ে গেছে। এই জন্য এটাকে আমরা বোরের সদৃশ্য নীতি বলি, একটা ক্লাসিক্যাল একটা মডার্ন। এটা আমি তোমাদেরকে এটা হোমওয়ার্ক লিখে দিলাম, হোমওয়ার্ক। এই হোমওয়ার্কটা একটু বড় লেভেলের, কিন্তু আমাদের ক্যালকুলেশনের মধ্যে আছে বলে আমি এটা বললাম, নাইলে কিন্তু বলতাম না। ঠিক আছে, তাই এটা আমরা একটু করি। তো এটা হয়ে গেল। এটা কিন্তু বাবা হোমওয়ার্ক। আমি এই হোমওয়ার্কটা তোমাদের সবার কাছ থেকে আশা করি। আমি আসলে খুব খুশি হব তোমরা যদি এই ক্যালকুলেশনটা করে আমাদের ওয়েব পেজে যদি এটাকে সেন্ড করো। এটা আমি মনে করব যে আমাদের এতদিনের পড়ার মধ্যে, যে এতদিন আমরা পড়লাম ফিজিক্স, আমি বেশ কতগুলো চ্যাপ্টার তোমাদেরকে পড়ালাম, এবং জানো যে চ্যাপ্টারগুলো একটু ডিসগাস্টিং টাইপের চ্যাপ্টার। যেমন চ্যাপ্টার 1 অনেক লেন্দি, অনেক কিছু পড়তে হয়। চ্যাপ্টার 6, 7, 8 প্রত্যেকটা চ্যাপ্টার একটু অন্য রকমের। হ্যাঁ, তো এখন তারপর আবার পড়ছি আমরা চ্যাপ্টার 9, এটাও আবার একটু অন্য রকমের সবকিছুই। তো এই যে আমরা পড়ছি এগুলো, তো এইগুলোর মধ্যে আমি মনে করব যে সব থেকে মানে ভালো একটা প্রবলেম হচ্ছে এটা। নিজেরা সলভ করে আমাদের ওয়েব পেজে দিয়ে দাও বা ফেসবুক এসে দিয়ে দাও। আমি অবশ্যই তোমাদেরকে এই ব্যাপারে কমেন্ট দিব, ঠিক আছে? এটা সবাই করো। এটা শুধু ঢাকা কলেজের স্টুডেন্ট করবে তা কিন্তু না, এটা আমাদের দেশের দূর দূরান্ত থেকে, হ্যাঁ, যে যেখানে বসে এই ক্লাসগুলো দেখছো তাদের প্রত্যেককে আমি বলছি যে প্রত্যেকটা এই প্রবলেমটা সলভ করে আমরা আমাদের ওয়েব পেজে, ঢাকা কলেজ ওয়েব পেজে আমরা এটা দিয়ে দিব। আবার এই ক্লাসটা যদি বুঝতে মনে করো যে আরেকটু দরকার, তাহলে আমাদের তো জানোই তো আমাদের ইউটিউব চ্যানেল আছে, সেখানে আমরা এইগুলো ক্লাসগুলো থাকে, সেখান থেকেও তুমি এগুলো দেখে নিতে পারবা। তো শেখার বোঝার কিন্তু কোনো আমি ঘাটতি দেখতে পাচ্ছি না। বেশ ভালো আছে, আমরা এটাকে একটু ভালো করে দেখার চেষ্টা করব। হ্যাঁ, তো যাই হোক, আমরা এটা শেষ করলাম। এখন আমরা একটু প্রবলেম সলভ করি। এই রিলেটেড, অ্যাটম রিলেটেড কিছু প্রবলেম আমরা সলভ করার চেষ্টা করি। হ্যাঁ, অ্যাটম রিলেটেড প্রবলেম। অ্যাটম রিলেটেড প্রবলেম আর কি বলবো, সবই তো তোমরা পারো এখন মনে হচ্ছে। হ্যাঁ, এইভাবে আমরা একটা নিউক্লিয়াস বলছি, ফার্স্ট অরবিট, সেকেন্ড অরবিট। হ্যাঁ, এখানে এটাকে বলছি আমরা থার্ড অরবিট। আচ্ছা, না বললেও পারতাম, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা না বললেও পারতাম। এই 2 থেকে একটা ইলেকট্রন ঘুরছিল, একটা ইলেকট্রন ঘুরছিল, ঘুরতে ঘুরতে হঠাৎ করে কি করলো, এনার্জি ছেড়ে দিয়ে সে কি করলো, 1 নম্বর স্টেটে চলে আসলো। 2 থেকে 1-এ চলে আসছে। এটা কিন্তু 2, n2 is equal to 2, n1 equal to 1। এই ধরনের যে রেডিয়েশনটা হলো, এর নামটা নিশ্চয়ই তোমরা জানো, সিরিজটার নাম সবাই জানো না সবাই? এই সিরিজটার নাম আমরা আজকেই পড়ছি। বাস, আমার প্রশ্ন হচ্ছে এই যে রেডিয়েশনটা হলো, এই রেডিয়েশনটা আমরা খালি চোখে দেখতে পারবো কিনা? তাহলে প্রশ্নটা কি দাঁড়ালো, এই রেডিয়েশনটা খালি চোখে দেখা যাচ্ছে কিনা? কি আমি সিকোয়েন্সটা কি বললাম? সিকোয়েন্স এটা হচ্ছে আমাদের উদ্দীপকটা হচ্ছে যে 2 নম্বর কক্ষ থেকে একটা ইলেকট্রন 3 নম্বর কক্ষে শক্তি বিকিরণ করেছে। এই বিকিরণটা শক্তি বিকিরণ করে এসেছে। আমার প্রশ্ন হচ্ছে যে বিকিরণটা সংঘটিত হয়েছে, সেই বিকিরণটা খালি চোখে দেখা যাবে কিনা? হ্যাঁ, খালি চোখে দেখা যাবে না। কি ধরনের বিকিরণ হতে পারে? দৃশ্যমান, অদৃশ্যমান, কি ধরনের? যদি দৃশ্যমান হয় তো ভেরি গুড, কালারটা কার কাছাকাছি হবে? যদি দৃশ্যমান হয় তাহলে কালারটা কার কাছাকাছি হবে? লালের কাছাকাছি, নীলের কাছাকাছি। আর যদি অদৃশ্যমান হয়, কিরকম অদৃশ্যমান? আলট্রাভায়োলেটের কাছাকাছি নাকি ইনফ্রারেডের কাছাকাছি? এই প্রশ্নগুলো কি আমরা কি ইচ্ছা করলে কি সলভ করতে পারি না? আমরা অবশ্যই পারি, আমরা পারি। 2 নম্বর কক্ষ থেকে ইলেকট্রন শক্তি ছেড়ে দিয়ে 1 নম্বর কক্ষে এসেছে। ফার্স্ট কোশ্চেন, এই রেডিয়েশন বিকিরণটাকে খালি চোখে দেখা যাবে কিনা? আমার প্রথম কোশ্চেন। এইটা কোনো কোশ্চেনই না, এটা যে কেউ এটা দেখতে পারে, যে কেউ সলভ করে ফেলতে পারে। আমি সলভ করতে বলছি, কিন্তু এখন সলভ করতে বলছি, সবাই সলভ করে আমাকে রেজাল্টটা বলো। স্যার এই কারণে দেখতে পাচ্ছি না। আমি রেঞ্জ বলে দিচ্ছি এখন। ফ্রিকোয়েন্সি দিয়ে প্রবলেমটা সলভ করা কিন্তু অনেক ডিফিকাল্ট। অনেকে ফ্রিকোয়েন্সি দিয়ে বলবে যে নো, এটা হচ্ছে না, বোঝা যাচ্ছে না।
ফ্রিকোয়েন্সিতে না করে ওয়েভলেন্থে করো, সব থেকে ভালো। 1/λ ইকুয়েশনটা সলভ করো। দেখো আমি তোমাদেরকে বলি, আমরা জানি যে আমাদের দেখার জন্য দুটা চোখ থাকলেও কিন্তু সবকিছু দেখি না আমরা। আমাদের দেখার জন্য দুইটা চোখ আছে কিন্তু দেখি না, শোনার জন্য দুইটা কান আছে সবকিছু শুনি না। এগুলোর কিন্তু আবার রেঞ্জ আছে। আমার দুইটা কান, আমি সব শুনি না। আমার দুইটা চোখ, আমি সব দেখি না। আবার আমার মুখ একটা, সব বলি। মানে লিমিটেশন নাই, আনলিমিটেড। চোখের কানের কিন্তু লিমিটেশন আছে। যেমন শোনার জন্য লিমিটেশন তোমরা জানো, এগুলো 20 to 20,000 হার্টজ। তেমনি দেখার জন্য কিন্তু ওয়েভলেন্থ, ধ্বনিকম্পন, মানে মাপি বিস্তার, এই ধরনের কথাবার্তা আছে, মানে স্লোগান আর কি। যদি এমন হয় যে 4 × 10⁻⁻7 মিটার থেকে 7 × 10⁻⁻7 এই পর্যন্ত ওয়েভলেন্থ কিন্তু আমাদের দেখার মধ্যে, এই জন্য এটাকে বলি আমরা ভিজিবল রেঞ্জ। ভিজিবল রেঞ্জ যদি ওয়েভলেন্থ এর থেকে কম হয় আর এর থেকে বেশি হয় তাহলে সেগুলো কিন্তু আমরা দেখবো না। ভিজিবল রেঞ্জ কিন্তু 4 × 10⁻⁷ মিটার তো 7 × 10⁻⁷ এই রেঞ্জের মধ্যে, এইটুকু দেখের বাইরে আমরা দেখি না। এটাকে কি বলি আমরা? যে বলি বেনিয়া সহ কলা, বেনিয়া সহ কলা, লাল কলা আরো আছে, হ্যাঁ বেনিয়া সহ কলা, তাহলে বোঝা যাচ্ছে এটা বেগুনি। তাহলে বেগুনি থেকে যদি কম রেডিয়েশন হয়, হ্যাঁ তরঙ্গ দৈর্ঘ্য, তখন তাকে আমরা বলি হচ্ছে ইউভি, আল্ট্রাভায়োলেট। বেগুনি থেকে কম আল্ট্রাভায়োলেট। আর লালের থেকে যদি বেশি হয় সেটাকে আমরা বলবো আইআর, ইনফ্রারেড। ইনফ্রারেড দুটো কিন্তু সূর্য থেকে হয়, এটা আমরা পড়েছিলাম এক সময়। বলো তখন চ্যাপ্টার 7 পড়ানোর সময় কিন্তু আমরা এটা পড়েছিলাম, অনেক কিছু জানি আমরা এগুলো। তা আমি মনে করি এই প্রবলেমগুলো, আমার অপিনিয়ন, তুমি ফ্রিকোয়েন্সি দিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু আমার কাছে মনে হয় ওয়েভলেন্থে করলে তুমি রংগুলো বলতে পারবা, রং কেমন। ফ্রিকোয়েন্সি দিয়ে পড়লে রং বলতে গেলে তোমাকে অনেক ফ্রিকোয়েন্সি মুখস্থ রাখতে হবে, অনেক ঝামেলা। তা আমার মনে হয় কি জানো, আমার মনে হয় আমরা ওয়েভলেন্থ দিয়ে প্রবলেমটা সলভ করি। আমি তোমাদের 1 মিনিট সময় দিলাম, 1 মিনিটের মধ্যে আমি অ্যান্সারটা জানতে চাই যে অ্যান্সারটা কত। তাহলে অ্যান্সারটা জানলে আমরা বুঝতে পারবো দেখা যাবে কি না। আর যদি দেখা না যায় তাহলে কোন রেঞ্জে সেটাও আমরা কমেন্ট লিখতে পারবো, পারবো না? তো রেডি, 1 2 3 স্টার্ট। সবসময়, অনেক সময় হয় কি জানো, তুমি পরীক্ষার সময় যদি বলে এই বিশ্ব, এই বিকিরণ খালি চোখে দেখা যাবে কি না, তুমি কিন্তু শুধু বাংলা ভাষায় অ্যান্সার লিখে আসলে কিন্তু নাম্বার পাবা না। তুমি লিখলে এই সিরিজে দেখা যায় না, তো সবাই জানে যে এটা দেখা যায় না। তোমাকে ক্যালকুলেশন করে তোমার মতামত উপস্থাপন করতে হবে যে না এটা দেখা যাচ্ছে না, খেয়াল রাখতে হবে এটা। সবসময় কিন্তু ওই যে পরীক্ষার, তাহলে তো সবাই পরীক্ষার সময় কোশ্চিন পাওয়ার পর উত্তর বলে বলে বাসায় চলে আসতো, তাহলে কে পাস করবা? তোমাকে উত্তরটা লিখতে হবে, তো করো না। করো, অনেকেই যে একজন অলরেডি করে জমা দিয়ে ফেলছাল, এরকম করো। এইরকম সাহস থাকা উচিত আমাদের। আমরা অনেকে না পড়তে বসি, ভালো ভালো কথা বলি, বাট আমরা কিন্তু আমাদের পড়ার সামনে সেই পড়ার যে যন্ত্রপাতি সেগুলো নাই, নাই কোনো খাতা, নাই কোনো কলম, নাই কোনো ক্যালকুলেটর, একটা মোবাইল সামনে নিয়ে আমরা বসে বসে পড়ি। এটা তো হলো না। পড়াশুনো করতে গেলে এটা একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে করতে থাকো। এই যে অনেকে করছে, অনেকে শুনতে, অলরেডি অলরেডি বেশ কয়েকজন কিন্তু অলরেডি জমা দিয়ে ফেলছে। ভেরি গুড। এটাকে বলে ক্লাস, ফ্রুটফুল ক্লাস। টিচার একা বলে যাবে, এটাকে ফ্রুটফুল ক্লাস বলে না, সবাইকে পার্টিসিপেট করতে হবে। অনেকে তো শুনে শুনে মনে করো ঘুমাই গেছে, মুগ্ধ। এটা তো হলো না, আমাদেরকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। হচ্ছে হচ্ছে হচ্ছে, বেশ ফাইন, ভেরি গুড। এই যে প্রত্যেকের একই রকম রেজাল্ট, সো এটা ইট ইজ ভেরি ক্লিয়ার। এবার যারা এই যে রেজাল্টগুলো দিচ্ছে এরা কমেন্ট করো যে এটা কোন ধরনের, কোন রকম, ইউভি এর কাছাকাছি নাকি ইনফ্রারেডের কাছাকাছি, ইউভি এর কাছাকাছি, আল্ট্রাভায়োলেটের কাছাকাছি নাকি ইনফ্রারেডের কাছাকাছি। জাস্ট কমেন্ট, কমেন্ট লেখো, এটা কি ইউভি এর কাছাকাছি নাকি আল্ট্রাভায়োলেটের কাছাকাছি। লেমডা বের করেছে অনেক, বেশ ফাইন, 10⁻⁷ রেঞ্জ, ভেরি গুড। সব থেকে ভালো হয়, ভেরি ফাইন, সবাই 10⁻⁷ রেঞ্জের মধ্যে রেখে দিছে। 12 × 1.22 × 10⁻⁷, I mean 1.2 10⁻⁷, very good, 1.2 10⁻⁷। 1.2 কি 4 এর 7 এর কাছাকাছি নাকি 4 এর কাছাকাছি, এটা বুঝতে হবে কিন্তু। 1.2 10⁻⁷ কার কাছাকাছি? রাইট, ভেরি গুড, এই তো হচ্ছে।
মানে এরকম স্বতঃস্ফূর্ত পার্টিসিপেশন থাকলে দেখবা যে ক্লাসটা আরো সুন্দর হবে, মানে আমার আরো খুব ভালো লাগবে, আমার খুব ভালো লাগবে, আমাদের সবার খুব ভালো লাগবে, আমরা সবাই আসলে পার্টিসিপেট করবো। এই জন্য আমরা প্রত্যেকে এখন তো আসলে আমি তো দেখতে পাচ্ছি আমাদের কোর্স প্রায় শেষের কাছাকাছি। হ্যাঁ, চ্যাপ্টার 9 চলছে, এরপর শুরু হবে চ্যাপ্টার 10, আর আছে মাত্র চ্যাপ্টার 11। তো এই যে এখন কিন্তু এইগুলো চলবে, পাশাপাশি প্রবলেম সলভ হবে, এমসিকিউ অ্যানালাইসিস হবে। এগুলো তোমরা যদি খাতা কলম নিয়ে বসো তাহলে দেখবা যে একটা দারুণ একটা প্রিপারেশন হবে ফিজিক্সের। আমাদের তো উদ্দেশ্য এটা, আমাদের উদ্দেশ্য কিন্তু ক্লাসটাকে কেমন হচ্ছে এটা দেখা না, ক্লাসটা বুঝতে পারছি কিনা, আমি এটা কন্টেন্টটা বুঝলাম কিনা, এটাকে ঠিক করা, এটা আমাদের খেয়াল রাখতে হবে। ওকে, ভেরি গুড, সবাই লিখেছে, বেশ ফাইন, খুশি হলাম যে স্টুডেন্ট সঙ্গে আছে, এটা অনেক ভালো, স্টুডেন্ট সঙ্গে আছে, আমার খুব ভালো লাগছে এখন। তো যাক, এর সঙ্গে সঙ্গে আমাদের মোটামুটি আমরা এই চ্যাপ্টারটার বলবো আমি 80%, 80% না বলো ঠিক হবে না, 50% শেষ, অর্থাৎ অ্যাটমের 50% শেষ হয়ে গেছে। এখন বাকি আছে হচ্ছে কি রেডিও অ্যাক্টিভিটি। আমরা সেই রেডিও অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করতে চাই। তো আমরা একটু রেডিও অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করার আগে, তোমরা জানো রেডিও অ্যাক্টিভিটি কি, রেডিও অ্যাক্টিভিটি কি এটা আমরা সবাই জানি। আমরা রেডিও অ্যাক্টিভিটি সম্পর্কে আরও একটু জানতে চাই যে রেডিও অ্যাক্টিভিটি কখন হয়। রেডিও অ্যাক্টিভিটি জানতে গেলে আমাদের দুটো ওই নিউক্লিয়াসের মধ্যে আসতে হবে, তাই না? আমরা ডেফিনেশনে শিখেছি যে ভারী নিউক্লিয়াস এর স্বতঃস্ফূর্ত ভাঙন, হালকা নিউক্লিয়াসের না। কোনটা হালকা নিউক্লিয়াস, কোনটা ভারী নিউক্লিয়াস, এটা কি জানা আছে আমাদের? কোনটাকে আমরা হালকা নিউক্লিয়াস বলি, কোনটাকে আমরা ভারী নিউক্লিয়াস বলি? হালকা আর ভারী এটা নির্ধারণ করে কি কক্ষের ইলেকট্রন দিয়ে নাকি নিউক্লিয়াস দিয়ে? নিউক্লিয়াস দিয়ে। কিরকম নিউক্লিয়াস দিয়ে কি করে? নিউক্লিয়াসের মধ্যে কে থাকে? প্রোটন থাকে, আর থাকে নিউট্রন। প্রোটনের ভর, এটাকে বলি আমরা পারমাণবিক ভর, এবং প্রোটনের সংখ্যায় তার পারমাণবিক সংখ্যা। যার প্রোটনের পারমাণবিক সংখ্যা বেশি, মানে পারমাণবিক ভর বেশি, তার ওয়েট বেশি। যার কম সেটা হালকা। যেমন হাইড্রোজেনের একটা সব থেকে হালকা মৌল। বলা হয় সমস্ত হাইড্রোজেন কিন্তু আগে পুরো মহাজগতে ছড়িয়ে ছিটিয়ে ছিল, আমাদের পৃথিবীতে প্রচুর হাইড্রোজেন ছিল, কিন্তু সূর্যের গ্র্যাভিটেশনাল ফোর্স তো অনেক বেশি, আর হাইড্রোজেনটা অনেক হালকা, ফলে মহাজগতের সব জায়গা থেকে সূর্য হাইড্রোজেনকে নিয়ে নিজে জ্বালানি বানাই ফেলছে। এই কারণে আমাদের এই সব জায়গায় হাইড্রোজেন শূন্য হয়ে গেছে, আর ওদিকে হাইড্রোজেনের অভাব নেই, মানে হাইড্রোজেনের উৎস মানে বিশাল হাইড্রোজেন। তো ভারী নিউক্লিয়াসটা কোনগুলো? যেগুলোর মধ্যে প্রোটনের সংখ্যা অনেক বেশি। হালকা আর ভারী হলে কি হয় আমরা খুব ভালো করে জানি, হালকা জিনিসের লংজিভিটি বেশি, ভারী জিনিসের লংজিভিটি কম। যেমন আমি যদি লিন অ্যান্ড থিন হই, তাহলে আমার রাস্তাঘাটে চলাফেরা করা কত সোজা, আমি হাঁটতে পারি, দৌড়াইতে পারি, বাসে উঠতে পারি, গাড়িতে উঠতে পারি। কিন্তু আমি যদি খুব মোটা হয়ে যাই, তাহলে না পারবো হাঁটতে, না পারবো দৌড়াইতে, না পারবো বাসে উঠতে, না মানে সবকিছু আমার জন্য সমস্যা। তাহলে দেখা যাচ্ছে হালকা জিনিসের লংজিভিটি বেশি, আর ভারী জিনিসের লংজিভিটিটা হচ্ছে কম। হালকা জিনিসের লংজিভিটি বেশি, ভারী জিনিসের লংজিভিটি কম। হালকা জিনিসের লংজিভিটি বেশি, ভারী জিনিসের লংজিভিটি হচ্ছে কম। আমরা একটু নিউক্লিয়াসের ছবি আঁকবো। নিউক্লিয়াসের ছবি এঁকে আমরা দেখব কোনটা হালকা আর কোনটা ভারী। প্রথমে মুছে ফেলি। একদম বেসিক জিনিস জানি আমরা, একটু বেসিক, একটু ছোট জিনিস। এটা একটা নিউক্লিয়াস, আর এটা একটা নিউক্লিয়াস। আমি একটু এদেরকে ভলিউমটাকে সেম করতে চাই, একদম সেম ভলিউমের দুটো নিউক্লিয়াস, সেম ভলিউমের দুটো নিউক্লিয়াস। আমরা বুঝতে চাই যে হোয়াট ইজ রেডিও অ্যাক্টিভিটি, হোয়াট ইজ। তোমাদের একটা জিনিস বারবার দেখছি কমেন্টসে, রেজওয়ান রহমান, রেজওয়ান রহমান ঢাকা কলেজের, আচ্ছা সাফি জামান, কয়েকজন দেখলাম লিখছে যে কমেন্ট, যে এটা চ্যাপ্টার 9। এটা তো কোনো কমেন্ট হলো না, চ্যাপ্টার 9, চ্যাপ্টার 9, এটা চ্যাপ্টার 9, এগুলো দরকার নেই। দুটোই সেম ভলিউমের নিউক্লিয়াস। আমি বলি এটার ভলিউম হচ্ছে বি, এটার ভলিউম হচ্ছে বি, দুটোই ভলিউম সেম। এর বিরাট ইতিহাস আছে। রেডিও অ্যাক্টিভিটি তুমি যখন ইউনিভার্সিটিতে পড়তে যাবে, ইঞ্জিনিয়ারিং পড়ো আর ইউনিভার্সিটিতে ফিজিক্স কেমিস্ট্রি পড়তে যাও, আমি বিশেষ করে ফিজিক্সের কথা বলবো, তোমার একটা কোর্সই থাকবে 3rd ইয়ারে এবং 4th ইয়ারে, মাস্টার্সেও কোর্স থাকবে একটা, সেই কোর্সটার নাম হবে নিউক্লিয়ার ফিজিক্স, একটা কোর্স। আর এখানে পড়বো আমরা কয়েকটা পাতা, বিশাল বড় জিনিস, এটা এত সহজ না, কিন্তু অনেক পড়া। কিন্তু আমাদেরকে আমাদের রেঞ্জের মধ্যে আমরা থেকে আমরা ব্যাপারটা বোঝার চেষ্টা করবো যে কি এটা, অনেক বড় বড় অনেক অনেক কিছু আছে। তো যাক আমরা এখান থেকে অ্যাটম বম, তারপরে হাইড্রোজেন বম, এগুলো কিভাবে রিয়াকশনগুলো হয় এগুলো আমরা জানবো, অনেক কিছু জানবো। এটার মধ্যে আমি মনে করি প্রোটন সংখ্যা হচ্ছে 3, 1 2 3, তিনটা। আমি জাস্ট একটা আরবিটারি ছবি আঁকছি, এটা আবার অন্য কিছু মনে করো না যে এটা আবার কোন জায়গায় আছে, আরবিটারি একটা ছবি।
হ্যাঁ, তো এখানে আবার আছে হচ্ছে অসংখ্য, এই একটা অসংখ্য, অনেক, অনেক, মানে একটু আমি একটা আরবিটারি ছবি আঁকছি মানে জাস্ট বোঝানোর জন্য। অনেক, অভাব নাই, মানে একেবারে আমি আঁকছি আর কি। হ্যাঁ, এক্সাম্পল, অন্য কিছু না। অনেক, এটার মধ্যে কম, এটার মধ্যে অনেক, জাস্ট অনেক বোঝাচ্ছি আমি, এটা অনেক, দুটো কিন্তু ভলিউম সেম। তাহলে লক্ষ্য করে দেখো যে এর মধ্যে দেখো, এটার তো সাইজ তো তোমরা জানো, আমরা আমরা পড়েছিলাম এর সাইজ 2 × 10⁻⁻15 মিটার। এর মধ্যে তিনটা আছে, তারপরেও দেখো এদের সাইজ তো এত ছোট, এদের মধ্যবর্তী দূরত্ব তার থেকে অনেক কম। এবং আমরা জানি যে প্রোটন প্রোটন পরস্পর ওদের সেম চার্জ হওয়ার জন্য ওরা পরস্পরকে কি করে, বিকর্ষণ করে। তাহলে উদ্ভূত বিকর্ষণ বলটা কি করে, এই যে নিউক্লিয়াসের উপরে জাস্ট একটা প্রভাব বিস্তার করে, এবং এনভায়রনমেন্ট কিন্তু বাইরে থেকে কি করতে থাকে, এরকম প্রেশার দিতে থাকে। এবং এরকম মানে ফোর্স ভিতরকার রিপালসিভ ফোর্স তৈরি হয়, যেটা এনভায়রনমেন্টাল ফোর্স তাকে সবসময় মেকআপ দেয়। আমি এটাকে যদি বলি এফ ইন্টারনাল, এটাকে যদি বলি এফ এক্সটার্নাল, এরা সবসময় ব্যালেন্স করার চেষ্টা করে, এফ ইন্টারনাল ইজ ইকুয়াল টু হচ্ছে এফ এক্সটার্নাল, ব্যালেন্স করার চেষ্টা করে। এবং ব্যালেন্স করার জন্য এরা কিন্তু কতগুলো এদের মধ্যে কিছু হয়, আমরা যেটা এলিমেন্টারি পার্টিকেলে যখন যাবো চ্যাপ্টার, এটার নাম হচ্ছে চ্যাপ্টার 11, তখন দেখবো যে এর মধ্যে এক ধরনের পার্টিকেল এক্সচেঞ্জ হচ্ছে। আমরা অনেকে এর নাম জানি হয়তো মেসন, এক সময় দেখবো আমরা যে মেসন থিওরি আসবে, এরকম ঘটনা ঘটে। এখন আর আমি সেগুলো বলতে চাই না, এগুলো আমরা ওই চ্যাপ্টারে গিয়ে আলোচনা করব। এলিমেন্টারি পার্টিকেল, এই যে আমরা সারা দুনিয়া এই যে সবকিছু এত কালারফুল দেখি, কালারফুল দেখার কারণটা কি, কি ধরনের পার্টিকেল এক্সচেঞ্জ হচ্ছে, এগুলো সেগুলো ওগুলো আমরা দেখতে পাবো সেখানে। তো এখানে ঘটছে, ঘটে ব্যালেন্স তৈরি করে, এটাকে আমরা বলি এফ আই ইকুয়াল টু এফ ই। সো এই নিউক্লিয়াসটা কিন্তু তার মানে ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়ে গেল, এই জন্য এটাকে বলি আমরা স্টেবল নিউক্লিয়াস। কারণ এর মধ্যে দেখো তিনখানা প্রোটন, এর অ্যাটমিক নাম্বার 3, এর অ্যাটমিক ওয়েটটা অনেক কম, এটাকে আমরা হালকা বলছি, এবং ওরা নিজেরা নিজেদেরকে ব্যালেন্স করে ফেলেছে। বাট এইখানটা কিন্তু অত সোজা নয়, এখানে তো একটা এর একটা যে তার যে শেপ, এর কিন্তু একটা স্ট্রেংথ থাকবে। এখানে এত পরিমাণ প্রোটন আছে যে এদের মধ্যে রিপালসিভ ফোর্সটা অনেক বেশি। সেই অনুযায়ী বাইরে থেকে যে এখানে বলছে যে এফ এফ ইন্টারনাল, এফ ইন্টারনাল বাইরে থেকে হচ্ছে এফ এক্সটার্নাল, এফ ইন্টারনাল ইজ ভেরি 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 গ্রেটার দ্যান হচ্ছে কি এফ এক্সটার্নাল। এত হবে যে ওরা নিজেদের মধ্যে পার্টিকেল এক্সচেঞ্জ করেও কিন্তু এই ফোর্সটাকে এফ আইটাকে কমাতে পারবে না। যদি কমাতে না পারে তাহলে এই নিউক্লিয়াসটার এক্সিস্টেন্স বা অস্তিত্ব কিন্তু আর এখানে থাকা কোনোভাবেই সম্ভব না, কোনোভাবেই থাকবে না। ফলে নিউক্লিয়াসটা ধ্বংস হয়ে যাবে। কেন ধ্বংস হচ্ছে দেখো, এর মধ্যে এত পরিমাণ হিউজ অ্যামাউন্ট অফ প্রোটন, অনেক বেশি সদস্য সংখ্যা, পারমাণবিক সংখ্যা বেশি, পারমাণবিক ভর বেশি। এটা ছিল হালকা, ব্যালেন্স করে ফেলেছে, কিন্তু এরা কিন্তু ব্যালেন্স করতে পারে নাই। ফলে নিউক্লিয়াসটা ধ্বংসের হাত থেকে রক্ষা পেল না, যেমন রক্ষা পেয়েছিল কিন্তু রক্ষা পায় নাই। ফলে দেখা যাচ্ছে যে ভারী যে নিউক্লিয়াসটা থাকে তার কি হয়, আমি এর উপরে ভয়ভীতি প্রদর্শন করি নাই, আমি এর উপরে ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড কিচ্ছু দেই নাই, ওকে আমি কখনোই বলি নাই তুমি ফেটে যাও, তুমি নষ্ট হয়ে যাও, তোমার দিকে আমি আর তাকাবো না, এই কথা কিচ্ছু বলি নাই। কিন্তু স্পন্টানিয়াসলি, স্বতঃস্ফূর্তভাবে হেভি ভারী হওয়ার কারণে ও কি হয়ে গেছে, দিকে ভেঙে যাওয়ার ক্ষমতা তৈরি হয়ে গেছে তার। ন্যাচারালি এই ঘটনাগুলো ভারী নিউক্লিয়াসের ক্ষেত্রে হয়, এই কারণে এইরকম ঘটনাকে, ফেনামেনাকে আমরা রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা বলি। এটা তো এই জন্য আমাদের বইয়ের ভাষায় আমরা বলি যে তেজস্ক্রিয় যে সকল নিউক্লিয়াস ভারী অপেক্ষাকৃত ভারী নিউক্লিয়াসের স্বতঃস্ফূর্ত ভাঙনকে তেজস্ক্রিয়তা বলা হয়। বলে অপেক্ষাকৃত ভারী নিউক্লিয়াসের স্বতঃস্ফূর্ত ভাঙনকে তেজস্ক্রিয়তা বলা হয়। অপেক্ষাকৃত ভারী নিউক্লিয়াসের স্বতঃস্ফূর্ত ভাঙনকে কি বলছে, তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি বলা হয়। অপেক্ষাকৃত ভারী নিউক্লিয়াসের স্বতঃস্ফূর্ত ভাঙনকে তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি বলা হয়। তো আমরা যেহেতু অনেক কিছু পড়ছি আজকে, অনেক কিছু সে ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশন করছি, বিভিন্ন সিরিজ দেখছি, আরও অনেক কথা নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, তো অনেক বেশি পড়ে ফেললে কিন্তু এর মানটা আবার ঠিক থাকবে না, তাহলে তুমি অর্ধেক থাকবে, অর্ধেক তোমার ব্রেনের মধ্যে থাকবে না। তো টাইমও যেহেতু শেষ হয়ে গেছে আমাদের, তাহলে আমরা আজকে পড়া এখানে শেষ করব। আমরা আগামী যে ক্লাস থাকবে সেই ক্লাসে আমরা এখান থেকে আবার আলোচনা শুরু করব। আশা করি এরকম 2-1টা ক্লাস নিলে আমাদের আবার এই চ্যাপ্টারটাও শেষ হয়ে যাবে নাকি। তো এইভাবে তোমরা আমাদের সঙ্গে যেভাবে আছো এইভাবে থাকো, তাহলে আমাদের মধ্যে আরও আগ্রহ তৈরি হবে। লেখাপড়া করো, রেসপন্স করো, তাহলে আরও ভালো লাগবে। হ্যাঁ, আমার মনে হবে যেন যাক একটা মানে শিক্ষকতা জীবন সার্থক, যে আমার সামনে সারা বাংলাদেশের সব স্টুডেন্ট বসে আছে, এটা বিরাট একটা পাওয়া। তো তোমরা সহযোগিতা করো, তাহলে আমাদের আগ্রহ আরও অনেক বেড়ে যাবে। আমি আবারও ঢাকা কলেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।
পাশাপাশি যে পড়াগুলো হয়ে যাচ্ছে সেগুলো রেডি করো, যাতে করে আমরা আমাদের সামনের দিনগুলো আরো সুন্দর হয়। যখন আবার কিছুদিন পরে হয়তো আমরা আবার সবাই সামনাসামনি হয়ে যাবে, তখন আমাদের দেখা হবে আবার, আবার আমরা খুব আনন্দে থাকবো। এই মুহূর্তে পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে আমরা অনেক আনন্দে থাকি। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানাই। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।